নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সোনার কবিতা কাব্যের আরও একটি গুরুত্বপূর্ণ কবিতা বসুন্ধরা। প্রথমেই বলি যে বসুন্ধরা রবীন্দ্রনাথের মর্ত্যপ্রীতির একটি গুরুত্বপূর্ণ প্রকাশ স্বরূপ কবিতা। অর্থাৎ রবীন্দ্রনাথ এই পৃথিবীকে কতখানি ভালোবাসেন, গাছপালা নদী নালাকে ঘিরে এই যে প্রকৃতি জননী তাকে কতখানি ভালোবাসেন, তার পরিচয়, তার মর্ত্যপ্রীতির সেই পরিচয় সার্থকভাবে ধরা পড়েছে যে কবিতায়, সেটিই কিন্তু বসুন্ধরা। আমাদের খুব মনে পড়ে জীবনানন্দ দাশের একটি কবিতার কথা, যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। আমরা সেই কথাকে ধার নিয়ে বলতে পারি যেন রবীন্দ্রনাথের অন্তরের কথাটা অনেকটা এই রকম, যে এই ধরিত্রী মায়ের মুখ আমি দেখিয়াছি তাই অন্য কোনো কিছু আমার মনকে লুব্ধ করে না। অর্থাৎ আমি এই পৃথিবীকে ভালোবাসি, ধরিত্রী মাকে ভালোবাসি, তাই স্বর্গের সুখও আমি হেলায় উপেক্ষা করতে পারি। এই যে পৃথিবী মাকে, ধরিত্রী মাকে ভালোবাসা, সেই ভালোবাসারই তো প্রকাশ বসুন্ধরা। প্রথমেই যে কথা বলতে হয় যে বসুন্ধরা কবিতার মূল ভাব রবীন্দ্রনাথ কোথায় পেলেন। ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি, পৃথিবীর প্রতি একটা ভালোবাসা রবীন্দ্রনাথের ছিল, কিন্তু জমিদারি দেখাশোনার কাজে পূর্ব বাংলায় ভ্রমণের সূত্রে তিনি পৃথিবীকে, প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখেছিলেন। প্রকৃতি মায়ের সন্তান স্বরূপ গ্রামের নিরপরাধ অসহায় চাষাদেরকে দেখেছিলেন, তাদের জীবন দেখেছিলেন। প্রকৃতি মায়ের কোলে খেলে বেড়ানো ফটিকের মতো গ্রাম্য বালকদের দেখেছিলেন, কিংবা দেখেছিলেন শুভা গল্পের শুভার মতো মেয়েদেরকে, সেই মুখ মেয়েটি যার সেইভাবে কোনো কথা বলা বন্ধু নেই, কিন্তু শুভাও কথা বলে না, প্রকৃতি মাও তো কথা বলে না, তাই দুজন মুখ প্রাণের মধ্যে একটা ভাবের আদান প্রদান হয়। বিবাহ সূত্রে যখন তাকে গ্রাম ছাড়তে হয়, ধরিত্রী মাকে আঁকড়ে ধরে সে বলতে পারে, আমাকে বিদায় দিও না মা। নারীর সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায়, প্রকৃতি যেন মায়ের মতো। এই শুভারা, এই ফটিকেরা, যাদেরকে প্রকৃতি মা থেকে বিচ্ছিন্ন করা যায় না, এরা তো আসলে রবীন্দ্রনাথের অন্তরের কথাকে বলে। এই প্রকৃতি মায়ের সঙ্গে, এই ধরিত্রীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কতটা গভীর, যেন মনে হয় রবীন্দ্রনাথ যেন বলতে চান যে পৃথিবী যখন প্রথম জন্ম লাভ করেছিল, সেই দিন থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে এই ধরিত্রী মায়ের সম্পর্ক। ধরিত্রী মায়ের বুকে যখন প্রথম প্রাণের স্পন্দন জেগেছিল, যখন প্রথম সূর্যের আলো এসে পড়েছিল ধরিত্রী মায়ের ওপর, সেদিন সূর্যের আলো তিনি পান করেছিলেন। ধরিত্রী মা, এই বসুন্ধরা, এই পৃথিবী রবীন্দ্রনাথের কাছে কোনো মৃন্ময়ী সত্তা নয়, চিন্ময়ী সত্তা, যেন তার প্রাণ আছে, রক্ত মাংসের মানবী নারী, সে মা, যাকে সমস্ত অভিযোগ অভিমান সব কিছু জানানো যায়, যার কাছে বারবার, যার কোলে ফিরে ফিরে আসতে ইচ্ছে করে, যার স্তন্য রস পান করে যেমন এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণ, কীট পতঙ্গ থেকে শুরু করে গাছপালা ফুল ফল সমৃদ্ধ হয়, তেমনি রবীন্দ্রনাথও বারবার সেই ধরিত্রী মায়ের কোলে আশ্রয় পেতে চান। তার ধূলিকণাও পর্যন্ত তার কাছে পরম পবিত্র, সেই মায়ের কোলে তিনি আশ্রয় পেতে চান। এবং শিলাইদহ শাহজাদপুর প্রতিসর পর্বে তার মনে হয়েছিল যে তিনি পৃথিবী মায়ের একেবারে কেন্দ্রে রয়েছেন, কোলে রয়েছেন। সেই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার কথা তিনি তার 1892 দিকে 67 নম্বর চিহ্নপত্রের একটি পত্রে লিখছেন, যে শিলাইদহ থেকে লিখছেন, আমি বেশ মনে করতে পারি বহু যুগ পূর্বে যখন তরুণী পৃথিবী সমুদ্র স্নান থেকে সবে মাথা তুলে উঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করছেন, তখন আমি এই পৃথিবীর নতুন মাটিতে কোথা থেকে এক প্রথম জীবনোচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে উঠেছিলাম। তখন পৃথিবীতে জীবজন্তু কিছুই ছিল না, বৃহৎ সমুদ্র দিন রাত্রি দুলছে এবং অবোধ মার মতো আপনার নবজাত ক্ষুদ্র ভূমিকে মাঝে মাঝে উন্মত্ত আলিঙ্গনে একেবারে আবৃত করে ফেলেছে। তখন আমি এই পৃথিবীতে আমার সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যলোক পান করেছিলাম। নবশিশুর মতো একটা অন্ধ জীবনের পুলকে নীলাম্বরতলে আন্দোলিত হয়ে উঠেছিলাম। এই আমার মাটির মাতাকে আমার সমস্ত শিকড়গুলি দিয়ে জড়িয়ে এর স্তন্য রস পান করেছিলাম।
এই যে নিজেকে একজন শিশুর সঙ্গে তুলনা করা, গাছ যেমন তার শেকড় দিয়ে মাটি থেকে স্তন্য রসস্বরূপ তার জল, তার উপাদান সংগ্রহ করে নিজেকে ফুলে ফলে সমৃদ্ধ করে, রবীন্দ্রনাথের মনে হয়েছে তিনি ওই ধরিত্রী মায়ের কোলে জন্ম নিয়েছেন, সেখান থেকে স্তন্য রসস্বরূপ তার বেঁচে থাকার রসও তিনি পেয়েছেন। অর্থাৎ কবিতাটা ঘুরিয়ে ফিরিয়ে যে কথা বলছে তা হচ্ছে রবীন্দ্রনাথের কাছে এই ধরিত্রী মায়ের সঙ্গে তার সম্পর্ক অনন্তকালের। সেই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যেন সেই সম্পর্কের রেশ চলেছে এবং তা চলবে অনন্তকালের। তাই তো তিনি বলছেন যে একেবারে শেষের দিকেই তিনি কথা বলেছেন যে এই পৃথিবীতে তিনি এতদিন ধরে যে মা এবং সন্তানের সম্পর্ক তৈরি করেছেন তা কি এত সহজে ছিন্ন হয়ে যাবে? আজ শতবর্ষ পরে সুন্দর অরণ্যের পল্লবী স্তরে কাঁপিবে না আমার পরাণ? ঘরে ঘরে কত শত নরনারী চিরকাল ধরে পাতিবে সংসার খেলা, তাহাদের প্রেমে কিছু কি রব না আমি? অর্থাৎ একদিন কি আমি এই পৃথিবী থেকে বিদায় নেব? এই যে শিকড়ের বন্ধন সে কি ছিন্ন হয়ে যাবে? একদিন কি আমার এই দেহ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুই শেষ হয়ে যাবে? কারণ আমি তো মরণশীল। কিন্তু রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত একটা আশার আলো খুঁজছেন। তিনি বলতে পারেন, কীট পশু পাখি তরু গুল্ম লতারূপে বারংবার ডাকি, আমারে লইবে তব প্রাণ তপ্ত বুকে, যুগে যুগে জন্মে জন্মে স্তন দিয়ে মুখে মিটাইবে জীবনের শত লক্ষ ক্ষুধা। অর্থাৎ আমি একদিন থাকবো না, কিন্তু এই ধরিত্রীতে গাছপালা পশু পাখি কীটপতঙ্গ থাকবে, সব কিছুর মধ্যেই আমি বেঁচে থাকবো, সব কিছুর মধ্যেই আমার প্রত্যাশা বেঁচে থাকবে। ধরিত্রী মা রূপে তুমি যেমন আজকে তাদেরকে স্তন্যরস দিয়ে সমৃদ্ধ করছো, ভবিষ্যতেও সেইভাবে আমাকে তুমি লতা গুল্ম কীট পশু পাখি রূপেই না হয় লালন করলে। আমার যে তোমাকে দেখে আমার সব শখ এখনো মেটেনি, এখনো তোমার স্তন অমৃত পিপাসা মুখেতে রয়েছে লাগি, তোমার আনন এখনো জাগাই চোখে সুন্দর স্বপন, এখনো কিছুই তব করি নাই শেষ, সকলই রহস্যপূর্ণ নেত্র অনিমেষ, বিস্ময়ের শেষ স্থল খুঁজে নাহি পায়, এখনো তোমার বুকে আছি শিশুপ্রায় মুখ পানি চেয়ে। অর্থাৎ আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি যে এখনও শিশু, তোমার কোলের সন্তান। এখনই যে বিদায় নেবার সময় হয়নি, তোমাকে যে আরও ভালোবাসতে ইচ্ছা করে, তোমার কোলে শুয়ে আরও যে তোমার মুখপানে চেয়ে থাকতে ইচ্ছা করে, তোমার স্তন রসে আরও যে নিজেকে সমৃদ্ধ করা বাকি। এই যে ধরিত্রী মায়ের সঙ্গে বসুন্ধরাকে মা রূপে কল্পনা করে শাশ্বত কালের বাঁধনে নিজেকে বেঁধে ফেলা, এটাই কিন্তু এই কবিতার মূল বৈশিষ্ট্য, যা রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচয় দেয়। শুধু তাই নয়, আরও একটি দিক এই কবিতা প্রসঙ্গে আমাদের খুব বলতে ইচ্ছা করে, যেখানে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথের আর একটা ভাবনা, যা পরবর্তীকালে তিনি বারবার তার প্রবন্ধের মধ্যে লিখেছেন, যে রবীন্দ্রনাথ জাতিতে বিশ্বাসী, একটা নেশন গড়ে উঠুক, কিন্তু ন্যাশনালিজম জাতীয়তাবাদে তিনি বিশ্বাস করতেন না। তিনি বিশ্ব মানবতায় বিশ্বাসী, শিক্ষার মিলন পূর্ব পশ্চিম, এই ধরনের প্রবন্ধে তিনি বারবার বলেছেন যে এই গোটা বিশ্ব একই আত্মার প্রকাশ, একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ওই যে উপনিষদের বাণী, সর্বমানবের মধ্যে এক আত্মাকে সন্ধান করা, রবীন্দ্রনাথ সেটাতে বিশ্বাস করেন। তাই জাতীয়তার বেড়াকে তিনি ভাঙতে চেয়েছেন। তার বারবার মনে হয়েছে ইংরেজের মতো পাশ্চাত্য জাতি যে সাম্রাজ্যবাদী চেতনা নিয়ে বিজিত শক্তির ওপর আধিপত্য ফলিয়েছে, সেখানে ন্যাশনালিজম শব্দটাই সব থেকে সমস্যার কারণ। সেটাই একটা জাতিকে আর একটা জাতির কাছে দাসত্ব বরণ করতে বাধ্য করায়, মনুষ্যত্বকে খাটো করে। আমি ভারতবর্ষ, ঠিক বর্ষে বাস করি, ভারতীয়, ইংরেজকে ছোট করব না, ইংরেজেরও সেটা উচিত নয়। তাই তো তিনি বলছেন, ইচ্ছা করে মনে মনে স্বজাতি হইয়া থাকি, সর্বলোকসনে দেশ দেশান্তরে। এই যে বসুন্ধরা কবিতায় তিনি বলছেন যে ইচ্ছা করে মনে মনে স্বজাতি হইয়া থাকি, সর্বলোকসনে দেশ দেশান্তরে। কোথায় তিনি জন্ম নিতে চাইছেন? তিব্বতের গিরিতটে, কিংবা পার্শ্বিকদের কাছে, কিংবা চীন দেশে। এই যে নানা প্রসঙ্গগুলো তিনি আনছেন, এগুলো যদি আমরা বাদও দিই, শুধু এই লাইনটাকে আমরা ধরি, ইচ্ছা করে মনে মনে স্বজাতি হইয়া থাকি, সর্বলোকসনে দেশ দেশান্তরে। এই যে প্রত্যেকটা দেশে, অন্য দেশান্তরেও স্বজাতি হইয়া বাস করা, একটাই জাতি, তার নাম মানব জাতি। এই যে মানব জাতির জয়গান। আমার কাছে ধরিত্রী মা কিন্তু ভারতবর্ষ নয়, রবীন্দ্রনাথের কাছে ধরিত্রী মা বসুন্ধরা কিন্তু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীটাই তার কাছে তা একটা দেশ, এবং সে দেশের একটাই পরিচয়, সে হচ্ছে মানব দেশ, মানব জাতির দেশ। অন্য কোনো জাতপাত অর্থনৈতিক সংস্কারের বেড়াচাল সেখানে থাকবে না, তা মানুষের দেশ। এবং সেই দেশের একটাই নাম বসুন্ধরা, যেখানে ভারতবর্ষ, ইংল্যান্ড,
কিংবা যে কোনো দেশ, তার কোনো বিভাজন থাকবে না, সকলেই মানব জাতি। অর্থাৎ ন্যাশনালিজমের বেড়া ভেঙে সর্বদেশের মধ্যে তিনি একটা ভ্রাতৃত্বের বন্ধনকে যে গড়ে তুলতে চান, সেটাই যে মানব জাতির পক্ষে কল্যাণকর। রবীন্দ্রনাথ কিন্তু তার সেই ন্যাশনালিজম শব্দটাকে ভেঙে দিয়ে আন্তর্জাতিকতাবাদের, মানবতাবাদের সেই ভাবনাটাকেও কিন্তু এই বসুন্ধরা কবিতাতেই তার মর্তপ্রীতির সূত্রেই আমাদের কাছে সেই বার্তাটুকুও দিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথের কাছে বসুন্ধরা শুধু মাটি মা নয়, তার সন্তানদেরকে নিয়ে একটা সজীব বেঁচে থাকা, প্রাণবন্ত বেঁচে থাকা, কল্যাণময় বেঁচে থাকা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বেঁচে থাকা। বসুন্ধরা কবিতার মর্তপ্রীতি নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আমাদের বাংলা সাহিত্য চর্চার এই ধরনের আলোচনা পেতে এবং আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।